হেভিওয়েটরা যারা পেলেন না, যাদের কথা আমরা মোটামুটি অনেকেই ধরেই নিয়েছিল যে তারা তো পাবেন, অনেকে ভেবেছিলেন এদের মধ্যে কেউ মন্ত্রীও হয়ে যাবেন, এরকম অনেক আলোচনা ছিল, কিন্তু স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আম, অনেক হেভিওয়েটরাই আসলে মনোনয়ন পেলেন না। তাদের ব্যাপারটা কেমন, কেন তারা পেলেন না, এটি কি বুঝতে পারেন? আর এটির কোনো প্রভাব দেখতে পান? এটার কোনো প্রভাব এখন আমি দেখিনি, এবং ওনারাও কিছু বলেননি। ওনারা হুম, বলেছেন দলের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা দেয়নি। আরো তো সময় আছে ভাই, 63টা এখনো বাকি আছে, হুম, হুম। তাই না? এই 63টা বাকি থাকা মানে কিন্তু অনেক বাকি থাকা। এর মধ্যে তারা ঢুকে যেতে পারেন। দু একজনের জন্য আমারও মনে হয়েছিল এই লোকগুলির একটা অবদান আছে। যেমন আমি একটা নাম ধরেই বলি, হাবিবুন নবী সোহেল। এই ভদ্রলোকের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছিল, বিএনপি যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বোচ্চ মামলা ছিল হাবিবুন নবী সোহেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার একটু অন্য কারণে দুর্বলতা আছে, কারণ আমরা ইউনিভার্সিটি একই হলে থাকতাম, তো যে হুম। কারণে হয়তো একটু দুর্বলতা আমার আছে। তো কিন্তু আপনি আমি হয়তো ওনাকে স্থায়ী দেখি, কমিটিতে থাকলে আপনি তার প্রতি ভালোবাসাটা তাই না? দেখাতেন। হ্যাঁ, আমার তখন একটা ভালোবাসা জন্মায় যেত, এটা হতে পারে। কিন্তু আমি তাকে, এটা অন্য অর্থ আছে, আমি তাকে এত বছর ধরে চিনি, হুম। এটা কিন্তু একটা বিষয়। যে তখন জি। আমি তাকে জানতাম যে খুবই নিবেদিত প্রাণ কর্মী ছিলেন উনি, দল করতেন, ছাত্র দল করতেন। এবং তারপর আপনার পরবর্তী জীবনে আমি জেনেছি যে ওনার মানে অবদান খুব ভালো, এবং উনি খুব প্রেজেন্টেবল ক্যারেক্টার কিন্তু। হুম। আবার এটাও আমি শুনেছি যে স্থায়ী কমিটির একজন সদস্যের নাকি তার ব্যাপারে ব্যাপক রিজার্ভেশন আছে, এবং উনি চান না যে হাইবিবুল সামনে আসুক। এটা ওটা কারণ হতে পারে। তো আচ্ছা, এইগুলি তার মানে কিন্তু হয় ভালোবাসার এই সাথে সাথে সমস্ত আপত্তির দলগুলিতে না, জায়গাও থাকে। এই সমস্ত দলগুলিতে এগুলি হয় যে অনুরাগ যেমন থাকে সেরকম বিরাগও একদম, থাকে। বিরাগও থাকে, একজন যদি স্পষ্ট বিরাগ বাস্তবতা। প্রকাশ করে ফেলায় তখন একটা সমস্যাই হয়ে যায়। জি, আরো তো বাকি আছে। ওই কথাটার উপরেই জোর দিলাম যে আরো তো বাকি আছে। দেখা যাক হেভিওয়েটরাও হয়তো এর মধ্যে আসবেন কিনা। অনেক দেখা যাক এর মধ্যে একটা বিষয় ব্রাস্টার ফুয়াদ, সেটি হচ্ছে যে ওই যে 63টি আসন, সেটি আমরা শুনছি আন্দোলনের শরিক তাদের জন্য, তাদের তাদের মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনের প্রার্থী বিএনপি হয়তো চূড়ান্ত করবে, এরকম একটা বিষয় আমরা জানছি বা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও। প্রথম আলোতে খবর দেখছিলাম যে এনসিপির সাথেও যোগাযোগ হচ্ছে। 20টি আসন ছাড়বার কথা দাবি করছে এনসিপি, এবং 3টি মন্ত্রিত্বও চায় তারা। এই নেগোসিয়েশনের বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে নেগোসিয়েশন কেমন হচ্ছে? নেগোসিয়েশন সফল না হওয়া পর্যন্ত হচ্ছে যে সবসময় ভালোই চলে আর কি। তো ধারণা করে নিতে হবে ভালো চলে বলেই তো তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে এটার পিছনে, প্রজেক্টের পিছনে। তো এটা এখন পর্যন্ত তো আপনার ম্যাচিউর কিছু না, বাট এনসিপির এই নেগোসিয়েশনে তাদের রাজনৈতিক ঝুঁকিও আছে প্রচন্ড রকমের। তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে এসছে বলে তারা দাবি করেছে, নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করবে, তারা যে বক্তব্যগুলো দিয়েছে হুম। সেখানে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচিত হওয়ার বিষয়টা যায় না। তো সেই জায়গাতে কেন যায় না, কেন যায় না? মানে তাহলে আপনারা বিএনপি করেন, আপনারা দল করার দরকার কি? অভ্যুত্থান থেকে যেহেতু বের হয়ে এসেছেন, আপনাদের তো আপনাদের কাছে expectation যে আপনারা নতুন রাজনীতি করবেন, দেশবাসীকে নতুন রাজনীতি উপহার দেবেন। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে মানে টার্গেট করে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তাদের দলের পক্ষ থেকে, এবং বেশ হস্টাইল বক্তব্য। তো সেই জায়গাতে আবার নেগোসিয়েশন আন্ডারগ্রাউন্ডে করাটা, সেটা কতটুকু যৌক্তিক? এবং আমার কাছে মনে হয় যে এনসিপি এই যদি একটা আলোচনায় শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদ, যে যত হস্টাইল বাইরে, আপনি বলছিলেন নাকি আমি ঠিক ভুলে গেছি, কিন্তু কে যেন আমার অনুষ্ঠানে সম্মানিত একজন অতিথি বলছিলেন যে যত বেশি হস্টাইল কথাবার্তা হচ্ছে, ভেতরে ভেতরে ততই বেশি স্ট্রং নেগোসিয়েশন হচ্ছে, এরকম একটা বিষয় চলে। এটার কি বাস্তবতা আছে, মানে এটার কি প্রতিফলন আছে এই বক্তব্যের? আমার মনে হয় যে এটা এটা ইউজুয়ালি চলে আর কি। বাংলাদেশে হুম, ধর রাজনৈতিক দলের নেতারা আছে যে আহ, আপনার দিনের বেলা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, হুম, পদত্যাগ হুম। এই সন্ধ্যাবেলা তার বাড়িতে বাসায় যাচ্ছে আবার তদবির করবার জন্য। তার কোন ঠিকানা ফ্যাক্টরি লাগবে, কোথায় কত কোটি টাকার কাজ, কোন কোম্পানিকে দিতে হবে, অথবা দিনের বেলায় সে উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক বক্তব্য হুম। দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক আর কি। বাংলাদেশের এই মানে মর্যাদার জায়গাটা রাজনীতিতে রাজনীতিবিদরা খুব নষ্ট করে ফেলছেন আর কি।
তো আমি আরেকটা সাথে একটা সম্পূরক প্রশ্ন যোগ করি, এই যে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলছেন জায়গাটা, আপনি বলছিলেন যে দিনের বেলা এরকম, রাতের বেলা অন্যরকম। আবার আপনি শুরুতেই বলছিলেন যে অনেক রকম আছে যেগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারাও মানে বলেন। আমি যখন মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, মানে রাজনীতিবিদদের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য এগুলো কি খুব ক্লিশে, আমরা বিশ্বাস করবো না রাজনীতিকদের কথা? মানে এটাই সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের রাজনীতিতে পলিটিক্যাল বক্তব্যটা আসলে মানে জনগণ কেন্দ্রিক না আর কি। আপনি দেখবেন যে রেটরিক বেশি আর কি। এই ধরেন কমন কথা, দেখে নেব, এই হবে সেই হবে, হুমকি ধামকি, যেগুলো আমরা বিভিন্ন সময় দেইটেই, সেখানে দেখবেন যে জনগণ অনুপস্থিত। যেমন দেখবেন আজকে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে সারা দেশে। অথচ বাংলাদেশে আজকে যতগুলো টকশো হবে, মাসুদ কামাল ভাই তো রেগুলার যান, আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, আমরা কি আসলে গত এক সপ্তাহে, মাসুদ ভাই আলাপ করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহে একটা সেন্টেন্সও বলি নাই ডেঙ্গু নিয়ে। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম যে কলাপস করছে, বাংলাদেশের শিক্ষকরা দেখেন বেতন ভাতা বেসিক 1,000 টাকা 2,000 টাকা বাড়ানোর আন্দোলন করছে। আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই কোনো টেলিভিশনে এই শিক্ষকদেরকে নিয়ে। বাংলাদেশে দেখেন এই যে অর্থনীতি মন্দা যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি হবে না হবে, এগুলো নিয়ে আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই। তাহলে আসলে কোন জিনিসটা আমরা বলি আর কোন জিনিসটা আসলে মানুষের জন্য দরকার? এই নির্বাচন আসলে কয়টা মানুষ করবে, মানে কয়টা মানুষকে আসলে এফেক্ট করে, যে এনসিপির সাথে কয়টা সিট নেগোসিয়েশন হচ্ছে, বিএনপি কাকে ছাড় দিচ্ছে, 9 দলে কি হইতেছে, জামাতকে এবার বড় দল হবে কিনা, এটা আসলে প্রাত্যহিক জীবনে আসলে কয়টা মানুষকে অ্যাড্রেস করে, কয়টা মানুষের স্বার্থের সাথে জড়িত। তো সেই জায়গাতে দেখেন যে আমাদের পুরো রাজনীতিটাই জনগণ বিমুখ একটা কনভারসেশনের মধ্যে চলে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানে প্রত্যেক দিন দেখবেন পলিটিশিয়ানরা তাদের ন্যাশনাল ইস্যুতে কথা বলছে, জাতীয় ইস্যুতে কথা বলছে। আপনি শুধু গিনিপিগ চিন্তা করবেন যে আজকে 10টা 20টা রাজনীতিবিদদের সকল পত্রিকার হেডলাইন বক্তব্যগুলো কি, এবং অলমোস্ট আপনি কোনো বক্তব্যের ভিতরে জনগণ পাবেন না। আপনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, হুম। এবং সেটা আমি, আমরা, আমার দল, সিট টিট, এই এই টোটাল 8টা 10টা শব্দের ভিতরে টোটাল আলোচনাটা আটকে গেছে। তো এই যে সংকটটা তৈরি করছে, এই সংকটে যেটা হচ্ছে, রাজনীতিবিদরা ফাউল কথা বলে, রেটরিক বলে, জনগণ নিয়ে কথা বলে না। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা নাই, দেখবেন এই কথাটা প্রায় বলে আর কি, হুম। রাজনীতিতে কোনো শেষ কথা নাই। তাহলে মানে কি রাজনীতি কি, মানে মানে এটা 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 তো বেশ্যাদের কোনো প্রফেশন না তো, যে মানে কোনো শেষ ক্লায়েন্ট নাই, মানে আমার ক্লায়েন্ট এন্ডলেস, মানে কোনো আওয়ারই আমার লাস্ট আওয়ার না। তো এইটা তো চলতে পারে না। পলিটিক্সে তো একটা এথিক্সের জায়গা থাকতে হবে, একটা ডিগনিটির জায়গা থাকতে হবে। তো আমার কথাকে তো জনগণকে বিশ্বাস করতে পারতে হবে যে না, এই মানুষটা সত্য বলে, এই মানুষটা আসলে আমার জন্য কথা বলে। জি, তো সেই নতুন জন্য বন্দোবস্তের রাজনীতির কথা বলে তাহলে তো সেই আপনি যেই মানে শব্দ ব্যবহার করছেন ওইগুলোই তো রয়ে গেল। তাহলে আসলে বন্দোবস্ত কি হলো, কেন আপনাদের বিশ্বাস করবে? আপনি অবশ্যই এই প্রশ্নটা করছিলেন, আমি এই প্রশ্নটাই রাখলাম যে আসলে বিশ্বাস কেন করবে? আপনারা ঐক্যমত হইলে তাতে মানুষের কি যায় আসে?